বিলাসী জীবনযাপনে ব্যয় বাড়ছে, পকেটের আরও গভীরে হাত ঠেকাতে হবে মধ্যবিত্তকেও। কারণ বিশাল অঙ্কের রাজস্ব ঘাটতি কমাতে ৪৩ পণ্য ও সেবায় শুল্ক কর বাড়িয়ে অতিরিক্ত অর্থ আদায়ের পরিকল্পনা রাজস্ব বোর্ডের। এর মধ্যে নীতিগত সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদেও, কিছুদিনের মধ্যেই আসতে পারে অধ্যাদেশ। এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। সাথে সপ্তাহ শেষের শেয়ার বাজার, বন্দর ও হাটের খবর নিয়ে ভাগশেষ আয়োজনে আপনাদের সাথে আছি আমি তানজিম শাফিন। চলতি অর্থবছরের প্রথম ৫ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ৪২,০০০ কোটি টাকা। বিরাট এই রাজস্ব ঘাটতি পূরণ করতে হবে বছরের বাকি ৭ মাসে। আর তাই তো রাজস্ব বাড়ানোর জন্য পরোক্ষ করের উপরে নির্ভর করেছে জাতীয় রাজস্ব বোর্ড। তারা একটি পরিকল্পনা দিয়েছে বা প্রস্তাবনা দিয়েছে এবং সেটি ইতোমধ্যে উপদেষ্টা পরিষদে গৃহীত হয়েছে। ৪৩টি পণ্যে বাড়ছে ভ্যাট। আমরা যদি তার বিস্তারিত একটু দেখে নেই যে কোন কোন পণ্যে কি পরিমাণ ভ্যাট বাড়ানোর পরিকল্পনা রয়েছে, সেখানে আমরা দেখছি যে পোশাক, অর্থাৎ সব ধরনের পোশাক, ব্র্যান্ড এবং নন ব্র্যান্ড দুই ধরনের পোশাকের উপরই ৭.৫% থেকে বাড়িয়ে 15% করের প্রস্তাব করা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে। এছাড়া এলপিজি ট্রেডিংয়ের উপরে 5%-এর বদলে 7.5%, ওষুধের উপরে 2.4%-এর বদলে 5%। যদিও এটি নিয়ে উপদেষ্টা পরিষদের যে বৈঠক, সেখানে দ্বিমত দেওয়া হয়েছে এবং ওষুধের বিষয়টি পুরোপুরি সিদ্ধান্ত দেওয়ার পরে নিশ্চিতভাবে বলা যাবে। রেস্তোরাঁয় 5%-এর বদলে 15% ভ্যাট প্রস্তাব করা হয়েছে এবং হোটেলগুলোতে 7.5%-এর বদলে 15% ভ্যাট প্রস্তাব করা হয়েছে। এছাড়া বেশ কিছু পণ্যের সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে, অর্থাৎ এ সকল পণ্য আমদানি করতে গেলে শুল্ক দিতে হবে আগের চেয়ে বেশি। সাবান আমদানির ক্ষেত্রে 45%-এর জায়গায় 60% সম্পূরক শুল্ক বা সাপ্লিমেন্টারি ডিউটি বলা হচ্ছে। ডিটারজেন্টের ক্ষেত্রে 20%-এর জায়গায় 30%, পেইন্টিং অর্থাৎ রঙের ক্ষেত্রে 5%-এর জায়গায় 10%। মোবাইল টক টাইমের ক্ষেত্রে এটিও আসলে এখন এই মুহূর্তে পোস্টপন্ড আছে, যেহেতু মোবাইল টক টাইম এবং ওষুধ এই দুইটি বিষয় আসলে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের পরে পুরোপুরি জানানো হবে। বাকিগুলো বলা চলে যে একরকম সিদ্ধান্ত হয়েছে। তো মোবাইল টক টাইমের ক্ষেত্রে সেক্ষেত্রে 20%-এর বদলে 25% সম্পূরক শুল্কের কথা বলা হচ্ছিল। এছাড়া সিগারেট প্রতি প্যাকেটে, প্রিমিয়াম সিগারেটের ক্ষেত্রে যেটি 10 শলাকার, সেখানে 160 টাকার বদলে 170 টাকা করার প্রস্তাব করা হয়েছে। এর পাশাপাশি বাড়ছে বিমান ভাড়া এবং এই বিমান ভাড়ার ক্ষেত্রে যে আবগারি শুল্ক রয়েছে সেটি বাড়ানো হবে। অর্থাৎ অভ্যন্তরীণ রুটে আবগারি শুল্ক যেখানে 500 টাকা ছিল, সেটি এখন 700 টাকা করার প্রস্তাব করা হয়েছে। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে, অর্থাৎ এশিয়ার এই দেশগুলোর মধ্যে 500 টাকার বদলে 1000 টাকা আবগারি শুল্ক বিমানের টিকিটে নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক অর্থাৎ বিশ্বের অন্য যে কোনো রুটে, ইউরোপ, আমেরিকা, এ সকল রুটে 3000 টাকা টিকিটে আবগারি শুল্কের বদলে 4000 টাকা অর্থাৎ 1000 টাকা বাড়ানো হয়েছে। এর পাশাপাশি যেই ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তটি ব্যবসায়ী মহলে বেশ আলোড়ন তুলেছে, সেই সিদ্ধান্তটি একটু দেখে নেই। যেখানে ব্যবসা প্রতিষ্ঠান, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান যারা 50 লাখ থেকে 3 কোটি টাকা বাৎসরিক বিক্রি করে, তাদের বর্তমানে 4% ভ্যাট পরিশোধ করতে হয়, যেটিকে 15% করার প্রস্তাবনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এর পাশাপাশি 50 লাখের কম বিক্রি বাৎসরিক যে সকল ব্যবসা প্রতিষ্ঠানের, সেখানে আগে কোনো ধরনের ভ্যাটের জন্য নিবন্ধন প্রয়োজন ছিল না, কিন্তু এখন যদি 50 লাখের নিচে তবে 30 লাখের বেশি বিক্রি হয় বছরে, সেখানে দেখা যাবে যে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। তো এই সকল কিছুই ছিল এনবিআর এর যে প্রস্তাবনা ছিল তার ভেতর। এবার একটা সুখবর দিতে চাই। টানা 3 মাস 400 কোটি মার্কিন ডলারের বেশি মূল্যের পণ্য রপ্তানি হওয়ায় সামগ্রিকভাবে প্রবৃদ্ধি বেড়েছে, অর্থাৎ রপ্তানি প্রবৃদ্ধি বেড়েছে। 2023-24 অর্থ বছরে পণ্য রপ্তানি হয়েছিল যা তার তুলনায় এবারে 12% প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। আমরা একটু সেই তথ্য দেখে নেই বিস্তারিতভাবে। 2023-24 অর্থ বছরের প্রথম 6 মাসের যে চিত্র সেটি আমরা দেখছি, সেখানে আমরা দেখছি যে 4 বিলিয়নের কাছাকাছি গেলেও আসলে 4 বিলিয়ন স্পর্শ করেনি কোনো মাসেই, তবে কাছাকাছি ছিল। এবারে যদি আমরা চলতি অর্থ বছর 2024-25 অর্থ বছরের প্রথম 6 মাসের যেই তথ্য সেটা দেখে নেই, তাহলে আমরা দেখব যে গত অর্থ বছর তুলনায়, যেখানে গত অর্থ বছরে প্রথম 6 মাসে অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এই 6 মাসে কোনো মাসেই 4 বিলিয়ন ডলার বা 400 কোটি মার্কিন ডলারের যে মাইল ফলক সেটি স্পর্শ করা যায়নি। এই অর্থ বছরে আমরা দেখছি যে 4 মাসই তার অতিক্রম করেছে। তো সেখান থেকে এটি একটি বড় সফলতা বলা চলে। এবং সবশেষ ডিসেম্বরে যেটি রপ্তানি আয় সেটি $463 কোটি বা 4.63
বিলিয়ন ডলার। এবারে আমরা ভিন্নধর্মী একটি আয়োজনে যেতে চাই। জানেন যে বছরের শুরু থেকেই শুরু হয়ে গেছে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। পূর্বাচলে মেলার আজ দ্বিতীয় দিন। সেই মেলায় খোঁজ রাখছেন সহকর্মী তাসফিয়া উখরোজ, তার সঙ্গে যুক্ত হব সরাসরি। তাসফিয়া, জানাবেন যে আজকে মেলায় ক্রেতা দর্শনার্থীদের সমাগম কেমন দেখছেন, পাশাপাশি কোন ধরনের পণ্যের প্রতি তারা আগ্রহ দেখাচ্ছে বেশি? শাফিন, আপনি আসলে জানেন যে প্রতি বছরের মতো নানা রকম দেশি বিদেশি পণ্য নিয়ে এবছর আসলে ভারত, পাকিস্তান সহ মোট 7টি দেশের 11টি প্রতিষ্ঠান কিন্তু এই মেলায় অংশ নিয়েছে এবং মেলার দ্বিতীয় দিন চলছে আজ। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি। বিক্রেতারা আসলে বলছেন যেহেতু আজ মেলার দ্বিতীয় দিন, সেক্ষেত্রে তারা আসলে খুব একটা ক্রেতার সমাগম দেখতে পাননি। তবে আগামীকাল অর্থাৎ শুক্রবার, যেহেতু সরকারি ছুটির দিন, তারা আশা করছেন যে আগামীকাল এই ক্রেতা সমাগম কিছুটা হলেও বাড়বে। এবং আপনি জানেন যে আসলে এই ধরনের বাণিজ্য মেলা অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঘিরে কিন্তু প্রতি বছরই ক্রেতাদের একটি বিশেষ আকর্ষণ বা আগ্রহের জায়গা থাকে এটি, যেহেতু তারা আসলে আসবাবপত্র থেকে শুরু করে খাদ্য সামগ্রী বা বিভিন্ন ক্রোকারিজের আইটেম বিভিন্ন ছাড়ের মাধ্যমে আসলে তারা কিনতে পারেন। তাই এটি আসলে সবসময় তাদের কাছে একটি আগ্রহের জায়গা হিসেবে কাজ করে। এবং আমরা মেলায় ঘুরে দেখেছি যে মেলার যে স্টলগুলো আছে তা কিন্তু সবগুলো স্টল কিন্তু পুরোপুরি এখনও চালু হয়নি, সেই কাজগুলো এখনও চলছে। এবং আমরা তাদেরকে জিজ্ঞেস করেছি, তারা বলেছে যে এই স্টলগুলোর কাজ আসলে তারা খুব দ্রুততার সাথেই আসলে শেষ করবে বলে তারা জানিয়েছে। এছাড়া এই বছর মেলার বিশেষ আকর্ষণ হিসেবে আমরা দেখতে পেয়েছি যে জুলাই আগস্টে যারা নিহত হয়েছে তাদের সম্মানার্থে আসলে শহীদ আবু সাইদ চত্বর এবং মুগ্ধ চত্বর করা হয়েছে এবং দর্শনার্থীরা আসলে তার বেশ প্রশংসা করছেন এবং বিদেশি বিনিয়োগকারীরাও আসলে আশা প্রকাশ করছেন যে তারা এবছর মেলায় আসলে খুব ভালো বেচাকেনা করতে পারবে। শাফিন, সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমেছে 18 পয়েন্ট এবং লেনদেন হয়েছে 313 কোটি 65 লাখ টাকা। আমরা আজকের লেনদেনের তথ্যাদি দেখে নিই। 18 পয়েন্ট কমে সার্বিক সূচক ডিএসইএক্স দাঁড়িয়েছে 5199.61 পয়েন্টে। লেনদেন হয়েছে 313 কোটি 65 লাখ টাকা, যা গত দিনের তুলনায় 16 কোটি 94 লাখ টাকা কম। এছাড়া বেশিরভাগ প্রতিষ্ঠান শেয়ার দর হারিয়েছে। 229টি প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে, দর বেড়েছে 98টি এবং দর অপরিবর্তিত থেকেছে 71টি প্রতিষ্ঠানের শেয়ারের। এবারে যদি আমরা সপ্তাহব্যাপী লেনদেনের চিত্র দেখে নিই তাহলে দেখব যে এ সপ্তাহ টাকার অঙ্কে কোনোদিনই লেনদেন 400 কোটি টাকা অতিক্রম করেনি। তবে সপ্তাহের 3 কার্যদিবসে সার্বিক সূচক বেড়েছে। এর মধ্যে 29 ডিসেম্বর 20 পয়েন্ট, 30 ডিসেম্বর 11 পয়েন্ট এবং বছরের প্রথম দিন 1.71 পয়েন্ট বেড়েছে সার্বিক সূচক। আমরা যদি সপ্তাহব্যাপী লেনদেনের চিত্র দেখি তাহলে আমরা দেখব যে প্রায় 1000 কোটি টাকার মতো বেড়েছে বাজার মূলধন। এবার দেখে নিতে চাই চলতি সপ্তাহের শেষ দিনে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেনের খবর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক CASPI বেড়েছে 40.25 পয়েন্ট, দাঁড়িয়েছে 14,552.30 পয়েন্টে। আজকের দিনে মোট লেনদেন যদিও টাকার অঙ্কে অনেকটা বেড়েছে, 101 কোটি 9 লাখ টাকার লেনদেন হয়েছে, 43 কোটি টাকার লেনদেন বেড়েছে। যদিও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে 91টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে 79টির এবং দর অপরিবর্তিত থেকেছে 25টি প্রতিষ্ঠানের শেয়ারের। হিলি স্থলবন্দরে বেড়েছে আমদানি রপ্তানি বাণিজ্য। রমজান কেন্দ্রিক পণ্যের আমদানির প্রস্তুতি নিতে শুরু করেছেন বন্দরের ব্যবসায়ীরা। এলসি জটিলতা কাটাতে সরকারের সহযোগিতা চান তারা। হিলি স্থলবন্দর থেকে বিষয়ে জানিয়েছেন সহকর্মী সোহেল রানা। হিলি স্থলবন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি যে বাণিজ্য সেটি স্বাভাবিক রয়েছে এবং গত বছরের তুলনায় কিন্তু এবছরে যে আমদানি এবং রপ্তানি গতি সেটি কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আমরা বিগত সময়গুলোতে যেখানে দেখেছি যে 50 থেকে 60 ট্রাক পণ্যের বন্দরে আমদানি হয়েছে, সেখানে সে পণ্যের আমদানি পরিমাণটা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 100 থেকে 150 ট্রাকের মতো আসলে বিভিন্ন পণ্যের বন্দর দিয়ে আমদানি হচ্ছে। বিশেষ করে এই বন্দর দিয়ে পেঁয়াজ এবং চাল থেকে শুরু করে বেশ কিছু পণ্য আমদানি হচ্ছে। আমি আপনাকে একটি
বিষয় জানিয়ে রাখি, যেহেতু আর কিছুদিন পরে রমজান মাস এবং রমজান কেন্দ্রিক যে পণ্যগুলো রয়েছে, বিশেষ করে ছোলা, ডাল, জিরা, আদা, রসুন, পেঁয়াজ থেকে শুরু করে অন্যান্য যে পণ্যগুলো রয়েছে, সেই পণ্য আমদানির যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে হিলস্থল বন্দরের যারা আমদানিকারক রয়েছেন তারা কিন্তু নিতে শুরু করেছেন। ডলার রেটের যে ভোগান্তি এবং এলসি জটিলতার যে ভোগান্তি, সেটি যেন না থাকে, সেটি তাদের একটা দাবি রয়েছে। আর বছরের শুরুর দিকে আপনাকে একটু স্বস্তির খবর দিতে চাই যে এই বন্দর দিয়ে যে আমদানিকৃত পেঁয়াজ রয়েছে সেটি কিন্তু অনেকটাই দাম কমেছে। আমরা যেখানে দেখেছি আগে প্রতি কেজি পেঁয়াজ ৭৭ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল, বর্তমানে সে পেঁয়াজ বন্দর এলাকায় এবং খুচরা বাজারে বিক্রি হচ্ছে মাত্র ৪০ টাকা কেজি দরে। এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। যশোরে শীতের পিঠা তৈরি ও বিক্রির ধুম পড়েছে। রাস্তার পাশে ছোট ঘরে অথবা ফুটপাতে বিক্রি হচ্ছে এসব পিঠা। এ নিয়ে আরো জানাতে যশোরের বারান্দিপাড়া থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, জানাবেন যে কি ধরনের পিঠা তৈরি হচ্ছে এবং যারা উপভোগ করছেন এই পিঠাগুলো তারা কি জানাচ্ছেন এর দাম, স্বাদ এগুলো নিয়ে? শাপিন, আপনি জানেন যে বাঙালি আসলে ভোজন রসিক। এই ভোজন রসিক মানুষ কিন্তু আত্মীয় পরায়ণও বেশি। ইট পাথরের যে শহর রয়েছে, সেই শহরে যে পিঠা রয়েছে, সেই পিঠা আসলে সবাই বাড়িতে বসে বানিয়ে খেতে পারে না। সে কারণে বিভিন্ন দোকান রয়েছে, তাদের একমাত্র ভরসা, বিশেষ করে চাকরিজীবী যারা মানুষ রয়েছে তারা এই পিঠাটি খেয়ে থাকেন। বিভিন্ন ফুটপাত রয়েছে, বিভিন্ন দোকান রয়েছে, ছোট ছোট টং দোকান। এই সমস্ত টং দোকানে আসলে এই পিঠাগুলো তৈরি হয়। বিশেষ করে চিতই পিঠা তৈরি হয় এখানে। আমরা দেখেছি যে ভাপা পিঠা রয়েছে, পান পিঠা রয়েছে, সব বিভিন্ন যে শীতকাল যে পিঠা রয়েছে সেই পিঠাগুলো কিন্তু এখানে তৈরি হচ্ছে। আমরা যারা দোকানদার রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এক একটি পিঠা, বিশেষ করে ভাপা পিঠা তারা 20 থেকে 25 টাকা বিক্রি করছেন, চিতাই পিঠা 10 থেকে 15 টাকা বিক্রি করছেন এবং অন্যান্য যে পিঠা রয়েছে 50 টাকা পর্যন্ত পিঠা রয়েছে প্রতি পিস পিঠা। যারা ক্রেতা রয়েছেন তারা যেটি বলছেন যে সব সময় বাড়িতে বানিয়ে পিঠা খাওয়া আসলে কষ্টকর হয়ে যায়। সে কারণে যে দোকানগুলো রয়েছে সেই দোকানে সহজে তারা কিনে খেতে পারেন। বিশেষ করে এই সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত ভিড় বাড়ে। আমরা দেখেছি যে বিভিন্ন যে ছিটে রুটির পিঠা সেটি কিন্তু এখানে বিক্রি হচ্ছে। তারা বলছেন এবং স্বাদ এবং মান দুটোই ভালো, এমনটি কিন্তু তারা বলছেন। এবং যশোর জেলায় প্রায় ৫ শতাধিকের উপরে দোকান রয়েছে। সমস্ত দোকানে প্রায় প্রতিদিন 20 থেকে 30 লাখ টাকার পিঠা বিক্রি হয়, এমনটি জানিয়েছেন এখানকার যারা দোকানদার রয়েছেন তারা। সাধারণ যারা মানুষ রয়েছেন তারা বলছেন যে এই কম দামে এবং হাতের নাগালে যে পিঠাগুলো রয়েছে সেই পিঠাগুলো তারা খেতে পারেন। সব মিলে পিঠা দিন গেলে কিন্তু আরো দোকানের সংখ্যা বাড়ছে, চাহিদাও বাড়ছে। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। শিমের মৌসুম হওয়ায় নওগাঁ সদরের উপজেলার চক আতিতা বাজারে জমে উঠেছে বেচাকেনা। প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে প্রকারভেদে ৮ থেকে ২৫ টাকা পর্যন্ত। স্থানীয়দের চাহিদা মিটিয়ে এখানকার শিম চলে যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। নওগাঁ সদর উপজেলার চক আতিতা বাজার থেকে বিস্তারিত জানিয়েছেন আব্বাস আলী। শীতকালীন বিভিন্ন ধরনের যে শাকসবজি রয়েছে তার মধ্যে একটি সিম, আর এই সিমকে কেন্দ্র করে নওগাঁ সদর উপজেলার বসাইল ইউনিয়নের চকাতিতা বাজার গড়ে উঠছে। এই বাজারে গত প্রায় 4 বছর থেকে কৃষকদের সুবিধার জন্য সিম বেচা কেনার জন্য হাট বসানো হয়েছে। আর এই হাটে আশপাশের যারা বিভিন্ন এলাকার কৃষক রয়েছেন তারা এখানে সিম বিক্রি করার জন্য নিয়ে আসেন। মৌসুমের শুরুতে এইসব সিম 80 থেকে 90 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। এখন পর্যায়ক্রমে কমতে কমতে এসে 8 থেকে 12 টাকায় এবং চিকন জাতের একটি সিম রয়েছে যা 20 থেকে 25 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর এইসব সিম স্থানীয় চাহিদা মিটিয়ে আশপাশের বিভিন্ন এলাকা, এমনকি পাইকারদের হাত ধরে জেলার বাহিরেও সরবরাহ করা হয়ে থাকে। বিঘাপতি উৎপাদন করতে খরচ পড়ে 30 থেকে 35 হাজার টাকা। সেখানে এক মৌসুমে তারা খরচ বাদ দিয়ে লাভ করেন প্রায় 40 থেকে 50 হাজার টাকা পর্যন্ত। যেহেতু এখন সিমের দাম কিছুটা কম রয়েছে তার কারণে কিছুটা তাদের লোকসান গুনতে হচ্ছে বলে তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সিমের বাজার নিয়ে সবশেষ। শীত বাড়তে থাকায় রাজশাহীতে বেড়েছে লেপ কম্বলের বেচাকেনা। এ নিয়ে আরো জানাতে নগরীর রানীবাজার মোড় থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, জানাবেন যে শীতে লেপ কম্বলের বিক্রি কেমন হচ্ছে, দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? শাফিন, আসলে সপ্তাহ শেষে রাজশাহীতে যেমন শীত বেড়েছে একই সাথে কিন্তু এই যে শীত নিবারণের গরম কাপড় বা লেপ কম্বল এই সমস্ত অনুষঙ্গ জিনিসপত্রগুলোর আসলে দাম বেশ বেড়েছে। এবং আমরা আসলে দেখছি যেটা যে রাজশাহী রানীবাজার সহ
রাজশাহী গণকপাড়া এবং কোট এলাকায় কিন্তু এই কম্বল যে বেচাকেনা সেটি আসলে বাড়তে শুরু করেছে এবং কম্বলের দামগুলো 1200-1300 টাকা থেকে শুরু করে 3000-6000 টাকা পর্যন্ত কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এটির বিভিন্ন মান রয়েছে এবং এই মানভেদে কিন্তু আসলে দামটি নির্ধারণ করছে। এখানে আমরা প্রায় বিকেল থেকেই দেখছি যে আসলে ক্রেতা সাধারণ যারা আছেন, যারা চান যে একটু দামের মধ্যে থেকে আসলে কিনতে, তারা কিন্তু দেখে শুনে বেছে তারা কিনছেন এবং এই সমস্ত জিনিসপত্র কেনাকাটা বেড়েছে। আসলে গতকাল থেকে রাজশাহীতে যে হিম বাতাসের প্রবাহ সেটি বাড়ার কারণে এই যে শীতের অনুভূতি সেটি আসলে বাড়তে থাকায় এইখানে কিন্তু বেচাকেনাটা আসলে বাড়ছে এবং এইরকম যতগুলো পয়েন্টগুলো রয়েছে সেইখানে কিন্তু আমরা বেচাকেনা বেশ জমে উঠেছেই বলতে পারি। এখানে দাম নিয়ে আসলে ক্রেতা বিক্রেতার মধ্যে তো দর কষাকষি হচ্ছেই, এর পাশাপাশি আসলে যারা ক্রেতা আছেন তারা বলছেন যে গেল বছরের থেকে এই বছরে আসলে দাম বেশি চাচ্ছেন। অন্যদিকে যারা বিক্রেতারা আছেন তারা বলছেন যে এইগুলো আসলে বাইরে থেকে তাদেরকে কিনে নিয়ে আসতে হয় এবং প্রতি বেল্টে কিন্তু আসলে দাম বেড়েছে প্রায় 1000 থেকে 1200 টাকা পর্যন্ত এবং যার কারণে কিন্তু তাদেরকে আসলে একটু বেশি দামে বিক্রি করতেই হচ্ছে। সুতরাং এই সময় আসলে এই যে শীত নিবারণের যে উপকরণগুলো এবং এই লেপ, তোশক এবং এই যে কম্বলগুলো সেগুলো কিন্তু আসলে ক্রেতা সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে বিক্রেতারা এক ধরনের কিন্তু সুযোগও নিচ্ছে বলা যায় এবং সেই ক্ষেত্রে দর কষাকষি করেই যার যেটি পছন্দ হচ্ছে এবং প্রয়োজন অনুসারে নিচ্ছেন। এই ছাড়া রাজশাহী আপনি জানেন শিক্ষানগরী, এখানে আসলে মেসের সংখ্যা অনেক বেশি, শিক্ষার্থীরা থাকেন একেবারে এখানে থাকার জন্য তারা যেই খুব বেশি ভারী আসলে জিনিসপত্র নিতে চান না। সেক্ষেত্রে আমরা যেটি আসলে লক্ষ্য করছি যে শিক্ষার্থীদের জন্য কিন্তু ছোট ছোট কম্বল বা কমফোর্টার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে বিক্রি বাড়ছে এবং শিক্ষার্থীরা বলছেন যে তারা কিন্তু এখান থেকে আসলে কিনছেন যাতে করে তাদের জন্য আসলে সুবিধা হয় এবং বাড়ি ফিরলে সেখানে তো লেপ বা নানা আয়োজন থাকেই, তারপরেও আসলে এই সমস্ত কম্বলের আসলে প্রয়োজন হয়। এই কারণে কিন্তু আসলে প্রত্যেক দিনই এই যে ক্রেতার সংখ্যা সেটি বাড়ছে এবং লেপের এবং এই যে কম্বল সেটির আসলে বেচাকেনা বাড়ছে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। শাফিন। রাকিবুল, ধন্যবাদ। আমাকে সহকর্মী রাকিবুল হাসান যুক্ত হয়েছিলেন রাজশাহী থেকে, জানাচ্ছিলেন লেপ কম্বল বিক্রির খবর। এ ছিল এই সপ্তাহের ভাগশেষে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন আমাদের ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।